বাসর ঘরে বসে আমার বর নাইমের সাথে গল্প করছি। নাইম আমার হাত ধরে বসে আছে, আর ঠিক তখন দরজায় কেউ ঠুকঠাক করে শব্দ করলো। নাইম উঠে গিয়ে দরজা খুলে দিতে ঘরে এসে প্রবেশ করলেন আমার শাশুড়ি। তিনি এসে আমার গলা থেকে সোনার চেনটা একটানে ছিঁড়ে ফেললেন। তারপর জোর করে হাত থেকে বালা দুটো খুলে নিলেন। বালা খোলার সময় মনে হলো এই বুঝি আমার হাতটা ছিঁড়ে যাচ্ছে। তারপর যে কাণ্ডটা করলেন তারও ভয়ঙ্কর। কোনো সাধারণ মানুষ কোনোদিনই এমন কাজ করতে পারবে না, কিন্তু আমার শাশুড়ি করলেন। তিনি একটানে আমার কান থেকে ঝুমকা দুটো ছিঁড়ে নিলেন, আর নিলেন নাক ফুলটাও। সঙ্গে সঙ্গে আমার কানের লতি থেকে আর নাকের মাংস থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, আর ব্যথায় আচ্ছন্ন হয়ে উঠল সারা শরীরে। আমি ভয়ে শিউরে উঠলাম, গা কেমন কাটা দিয়ে উঠল। মুহূর্তে রক্তে আমার শাড়িখানা ভিজে উঠল, আর বিছানায় বিছানো গোলাপি চাদর সাদা গোলাপ ভিজে লাল টুকটুকে হয়ে উঠল। আমি ভয়ার্ত চোখে আমার শাশুড়ির দিকে তাকালাম। তার ঠোঁটে দুষ্টু হাসি, ও পাশে নাইম কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, তার শরীরে কেমন থরথর করে কাঁপছে। আমি এবার অসহায়ের মতো হাওমাও করে কেঁদে উঠলাম। আমার শাশুড়ি তখন আমায় ধমকে উঠলেন। ধমকে উঠে বললেন, চুপ, একদম চুপ। গলা বাড়াইলে গলাও ছিঁড়ে ফেলবো টান মাইরা। আমি চাপা কান্নার গলায় বললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার শাশুড়ি তখন বললেন, প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। তোর বাবা আজহার মাস্টারের সাথে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু তোর মা ছলে বলে তাকে নিয়ে পালিয়েছিল। সেই বিয়ে ভাঙার কত কষ্ট ছিল তা আমি কাউরে বোঝাইতে পারবো না। কত অপমান আমার হয়েছিল তাও বোঝাতে পারবো না। আমি দুটো বছর ঘরের ভেতর দম বন্ধ হয়ে পড়েছিলাম, ঘর থেকে বের হতে পারিনি লজ্জায়। আর তখন থেকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, এর প্রতিশোধ যতদিন আমি না নিতে পারবো ততদিন আমি শান্তিতে ঘুমাবো না। আজ আমার প্রতিশোধ নেওয়া শুরু হলো। শাশুড়ির কথাগুলো শুনে আমার মাথা কেমন ভনভন করে ঘুরতে লাগলো। ইনি কি সব কথা বলছেন? আমার মা তো এমন নন, তিনি কখনোই তো এমন নিকৃষ্ট কাজ করতে পারেন না। কান আর নাকের ব্যথা আমায় পাগল বানিয়ে তুলছে। আমি সহ্য করতে না পেরে আবার কাঁদছে, কিন্তু ভয়ে চুপে চুপে কাঁদছে। নাইম এবার তার মাকে আস্তে করে বলল, আম্মা যাও তো এবার, হয়েছে তো। একজন মানুষের সাথে কিভাবে আরেকজন মানুষ এমন হিংস্রতা দেখায়? নাইমের কথা শেষ করতে দেরি হলো, কিন্তু তার গালে তার মায়ের হাতের চর পড়তে দেরি হলো না। আমার শাশুড়ি তার গালে চর দিয়ে বললেন, লায়ক হয়ে গেছস তুই, লায়ক হয়ে গেছস। গলা টিপা দমটা বাইর করে ফেলবো। আজ থেকে আমার কথার বাইরে যদি কিছু করবি তাহলে জানে মাইরে ফেলাইব। নাইম ভয়ে থরথর করে কেঁপে উঠল। এবার আমার শাশুড়ি আমার সাথে কথা বললেন। তিনি আমার কাছে এসে বললেন, একটা খেলা দেখাইবা এখন? খেলা দেখবাবু? আমি শুধু জল ভরা চোখে শাশুড়ির দিকে তাকালাম, কিন্তু কথা বললাম না। এবার আমার শাশুড়ি নাইমের দিকে তাকালেন, তারপর বললেন, নাইম, আমি যা বলবো এখন থেকে তুমি কিন্তু আমার সাথে গলা মেলাইবা বাজান। আমার কথার বাইরে কিছু করলে তো জানোই। তারপর আমার শাশুড়ি এক অদ্ভুত কাণ্ড করলেন। তিনি চিৎকার করে ডাকতে লাগলেন আশেপাশের মানুষজনদেরকে, তোমরা কেউ আসলা না গো, আসলা না। আমার বউ পাগল হয়ে গেছে, কি সর্বনাশে করছে গো, দেখো আইসা তোমরা। নিজের নাক কান নিজেই ছিঁড়ে ফেলছে। বাইরের মানুষদের ডাকতে ডাকতে তিনি তার হাতে থাকা চেন বালা আর কানের ঝুমকো ছড়িয়ে ফেললেন মেঝেতে। এবার তিনি মেঝেতে বসে কান্না শুরু করলেন। একে একে তিনি তখন আত্মীয় স্বজন আর আশেপাশের ঘরের মানুষগুলো আসতে শুরু করলো। তিনি তখন কাঁদতে কাঁদতে মাথা চাপড়ে বলতে লাগলেন, কি সর্বনাশ করলো গো, আমার পোলারে পাগল বউ গছাইয়া দিল। আমার শাশুড়ি এসব কাণ্ড থেকে আমার বুক কেমন কেঁপে উঠলো অজানা ভয়ের আশঙ্কায়। কেন জানি তখন আমার মনে হলো আমি ভীষণ বড় বিপদের মধ্যে পড়ে গেছি।
এই বিপদ থেকে বাঁচা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আত্মীয় স্বজনরা একে একে আমার চারপাশে এসে ঘিরে ফেলল। একজন বৃদ্ধ মহিলা এসে আমার মুখের কাছে ঝুঁকে পড়ল। সর্বনাশ, সর্বনাশ, বউয়ের চোখ দেখো কেমন টকটকা লাল, এর জিন আছে, কবিরাজ ডাকো তাড়াতাড়ি, নাইলে বিপদ হইব। আরেকজন অল্প বয়সী মহিলা তার মুখটা কেমন করে বলে উঠল, আরে এইসব কিছু না, দেখেন গিয়া মাইয়ের নাগর আছে, নাগরের সাথে আগে আগে ভাগে ডলাডলি হয়ে গেছে, এখন জামাইয়ের হাতে ধরা পড়বার ভয়ে এমন করতেছে। এই কথাটা শুনে আমার মেজাজ সত্যি সত্যি বিগড়ে গেল। আর আমি তখন ওই মহিলার দিকে তাকিয়ে বললাম, মুখ সামলে কথা বলছে। এই কথা বলতেই আমার শাশুড়ি ওখানে উপস্থিত সবাইকে বলেন, সবাই জলদি বাইর হয়ে যান, ঘর তালা দিই, নাইলে কখন কি করে পাগলে আল্লাহ জানে। আমার শাশুড়ির কথায় সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে গেল। আমার শাশুড়ি তখন নাইমকে বললেন, তুইও বাইর হয়ে যা এইখান থেকে। নাইম যেতে চাইল না, সে ঠিক দাঁড়িয়ে রইল। এবার আমার শাশুড়ি নাইমকে ধমকে উঠতে নাইম ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমার শাশুড়ি সবার শেষে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। ঘরের ভিতর থেকে আমি চিৎকার করে বললাম, প্লিজ দরজাটা বন্ধ করেন না, আল্লাহর দোহায় দরজাটা বন্ধ করেন না, আমি এখানে একলা ভয়ে দম বন্ধ হয়ে মরে যাব। কিন্তু তিনি আমার অনুনয় শুনলেন না, দরজায় তালা আটকে দিয়ে চলে গেলেন। রাতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর হঠাৎ করে বিছানার পাশে জানালায় ঠুক ঠুক শব্দ শুনে ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ভয় নিয়ে। তারপর চলবে। খোলা জানালা পর্ব 2, লেখক অনন্য শফিক। রাতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম, আর হঠাৎ করে বিছানার পাশে জানালায় ঠক ঠক শব্দ শুনে ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ভয় নিয়ে। তারপর ভাবলাম কি করব আমি, ভয় লাগছিল প্রচণ্ড, যদি জানালার কাছে নতুন ফাঁদ পেতে রাখে আমার শাশুড়ি। তাই জানালা না খুলে জড়সড় হয়ে বসে রইলাম খাটের উপর। এখনো নাক আর কান দুটো প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে সেই ব্যথায় আমি পাগল হয়ে যাব। ঠিক এই সময়ে বাবা মার কথাও খুব মনে পড়ল। আমার বাবাকে আমি যতটুকু চিনি তিনি খুব সৎ এবং সাহসী পুরুষ। জীবনে কখনো তাকে কোনো কিছু নিয়ে সামান্য অবহেলা করতে দেখিনি কারোর দু পয়সা মেরে খেতে, কারোর উপর মিথ্যে চাপিয়ে দিতে। বাবা কোনো সিদ্ধান্ত নিলে 100 বার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, এবং এই বিয়ের সিদ্ধান্তটাও তিনি খুব ভেবেচিন্তেই দিয়েছিলেন। বাবা বলেছিলেন তার ছাত্রীর ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এত বাজ বিচারে কি প্রয়োজন। তাছাড়া আমার শাশুড়ি আমার মায়েরও বান্ধবী। স্কুল জীবনে মার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার শাশুড়ি। তবে এটা সত্য, আমার মা বাবার সাথে পালিয়ে গেছিলেন এই জন্য যে বাবা স্কুল মাস্টার হলেও তার ধন সম্পদ কিংবা বংশগৌরব অতটা উন্নত ছিল না। কিন্তু আমার নানা তৎকালীন সময়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন, অগাধ ধন সম্পদের মালিকও ছিলেন তিনি। নানা বাবা মার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বলে বাবা মা পালিয়েছিলেন, বিয়ে করেছিলেন বন্ধুর বাড়ি থেকে। তারপর ফিরে এলে নানা মেনেও নিয়েছিলেন সেই বিয়ে। আমি এত কিছু জানলে এই বিষয়টা কেন জানবো না যে আব্বার সাথে আমার শাশুড়ির বিয়ে ঠিক ছিল। জানালায় এখনো শব্দ হচ্ছে, বিরতিহীন, ঠক ঠক ঠক। ভাবলাম জানালাটা একবার খুলেই দেই। আমার কেন জানি মনে হচ্ছে এটা নাইম ছাড়া কেউ না। নাইমের প্রতি আমার প্রচণ্ড রাগ আছে। এই রাগটা অন্তত ঝেড়ে নেওয়া যাবে এখন। আর কোনোভাবে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারলে এদের প্রত্যেকটার নাকে বড়শি দিয়ে ঘুরিয়ে ছাড়ব। মনে প্রচণ্ড সাহস নিয়ে জানালা খুলতে দেখি সারা শরীরে চাদর আবৃত কেউ দাঁড়িয়ে আছে। দেখে আমার হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল। এই গরমের সময় আবার চাদর পরে আসবে কে? এই এক নতুন ষড়যন্ত্র না তো? আমি তড়িঘড়ি করে জানালাটা লাগিয়ে দিতে চাইতে চাদরের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এসে খপ করে আমার হাতটা ধরে ফেলল।
ভয়ে আমি চিৎকার করতে গিয়ে ওই চিৎকার করতে পারলাম না, শুধু বড় বড় চোখে তাকালাম। আর তখন দেখি চাদরের ভেতর থেকে নাইবের মুখটা বেরিয়ে আসছে। আমি তখন শব্দ করে বলে উঠলাম, হাতটা ছাড়ুন, হাত ধরেছেন কেন? নাইম ফিসফিস করে বলল, আস্তে, কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। কি দেখলে সর্বনাশ হয়ে যাবে? তোমার সাথে কথা বলতেছি এটা। আম্মা জানে আমি এখন ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ আগে মিছিমিছি নাক ডেকে প্রমাণ করেছি যে আমি এখন ঘুমিয়ে বিভোর। আমি ঘুমিয়ে গেছি এটা প্রমাণ হবার পর আম্মাও ঘুমিয়ে গেছে। আমি আসার সময় দেখে এসেছি আম্মা নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ঘেন্না হয়েছিল ওর প্রতি। আমি ভাবতে পারছিলাম না একটা ছেলে কি করে এমন কাপুরুষ হয়। আমি তখন রাগের গলায় বললাম, আপনার মতন এমন কাপুরুষ আমি জীবনেও দেখি নাই। আপনি আমার হাত ছাড়ুন, যান এখান থেকে, নাইলে আপনার মুখের উপর আমি বমি করে দেব। আমি একটানে নাইমের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। নাইম তখন কাঁচুমুচু করে বলল, প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। আমি আম্মাকে ম্যানেজ করে ফেলবো 1-2 দিনের ভিতর। আম্মা কোনো কারণে তোমাদের উপর রাগ, সে রাগ থাকবে না দেখো। আমি ওর কথা শুনে জানালার কপাটটা ঠাস করে লাগিয়ে দিতে চাইলাম, কিন্তু এর আগেই ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকে গেল আমার শাশুড়ি, তার সাথে আরও একজন কম বয়সী মেয়ে। আমার শাশুড়ি এসেই আমার চুল টেনে ধরে বললেন, কার সাথে প্রীত করো হারামজাদি? আমি আগেই সন্দেহ করেছিলাম তোরে, ছি 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 বলে আমার মুখের উপর তিনি একদলা থুতু ছিটিয়ে দিলেন। আমি তখন চিৎকার করে বললাম, আপনি এমন অসভ্যতামি করছেন কেন আমার সাথে? আমি আপনার ছেলের সাথে কথা বলছিলাম, নিজের স্বামীর সাথে কথা বলাও কি অপরাধ? আমার শাশুড়ি তখন বললেন, তুই বললেই হলো আমার ছেলের সাথে কথা বলছস? আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে। আমি তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম, ওই দেখুন, জানালার বাইরে দেখুন আপনার ছেলে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার শাশুড়ি যখন তাকালেন তখন দেখা গেল নাইম আর ওখানে নেই। আমার শাশুড়ি তখন রাগে অগ্নিশর্মা হয়ে আমার গালে ক্রমাগত চড় বসিয়ে দিতে শুরু করলেন। আর ওই মেয়েটি বাড়ির সকলকে ডেকে তুলতে লাগলো। এই বলে যে আপনারা ওঠেন, সবাই ঘুম থেকে ওঠেন, উঠে দেখেন নতুন বউ তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে খালাম্মার হাতে ধরা খাইছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন।